শুরু হয়েছে না, লাইভ তুলে হচ্ছে কিন্তু মিনিট তো উঠতেছে না। শুরু হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিওডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ডিওডিমার্সের পক্ষ থেকে রমজানুল মোবারকের ঐতিহ্যকে সকলকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা জোহরের নামাজের পরে আমাদের যে অলরাউন্ডার ব্যাচ আছে এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছে তাদের জন্যই আমাদের আজকের এই অলরাউন্ডার ব্যাচের একটা ডেমো ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের এই অলরাউন্ডার ব্যাচ কিন্তু নিয়মিতভাবে হচ্ছে গিয়ে চলতেছে। এখন সেই অলরাউন্ডার ব্যাচে আমরা কিভাবে বই দাগানো ক্লাস হচ্ছে গিয়ে নেই, কিভাবে হইতেছে গিয়ে আমরা পড়াই, সেই বিষয় নিয়েই আমরা কি করব আজকে হচ্ছে গিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা একটা গল্প পড়ছিলাম, গল্পের নাম হচ্ছে কবিতা পড়ছিলাম, কবিতার নাম হইতেছে তাহারে পরে মনে। ভাই লাইভ চলে? আচ্ছা, গত ক্লাসে আমরা হইতেছে গিয়ে একটা কবিতা পড়ছিলাম, কবিতার নাম কি? কবিতার নাম হইতেছে তাহারই পরে মনে। এই ক্লাসেও আমরা হচ্ছে একটা কবিতা পড়ার চেষ্টা করব। সেই কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে সোনার তরী। তো এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন সেই সকল স্টুডেন্ট গুলা এই যে সোনার তরী আছে সেই সোনার তরীর কবিতাটা আপনারা কি করবেন, আজকে আমরা শেষ করব। আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। ভাই আমি তো কোনো কমেন্ট কিছুই দেখতেছি না। তো আপনারা একটু ক্লাসটা একটু শেয়ার করে দিন এবং কি বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিন। তাহলে কি হবে, আপনার সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধব গুলো কি করতে পারবে, এই যে ক্লাসটা আছে সেই ক্লাসটা করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনারা কি করবেন, ক্লাসটা একটু সকলে শেয়ার করে দেন এবং বন্ধু বান্ধবদের দিয়ে একটু হচ্ছে গিয়ে কি করে দেন, একটু হইতেছে গিয়ে মেনশন করে দেন। আচ্ছা, তো আমরা যেই বিষয়টা নিয়ে হইতেছে গিয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়টা কি, আমরা হইতেছি কি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়টা কি আমাদের এই তাহারি কি সোনার হচ্ছে গিয়ে কি তরী। আপনারা একটু দেখেন এই সোনার তরী যে কবিতাটা আছে সেই কবিতাটা কে লিখছে, সেই কবিতাটা লিখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী এই যে হইতেছে গিয়ে কি কবিতাটা আছে সেই কবিতাটা কে লিখছে, কবিতাটা লিখছে হইতেছে কি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। লিখছে মুদিত স্যার। ভাই মুদিত স্যার কে? আচ্ছা, তো হইতেছে গিয়ে আপনারা কি করবেন, এই যে সোনার তরী কবিতাটা আছে। আচ্ছা দেখেন, এই যে সোনার তরী কবিতার ভিতরে সর্বপ্রথম যে শব্দটা আছে নামটা কি? নামটা হইতেছে সোনার তরী। কিসের হচ্ছে গিয়ে কি তরী? সোনার হইতেছে গিয়ে কি তরী। তাহলে এখন দেখেন সোনার তরী এটা একটা কোন সমাস, সকলে হইতেছে গিয়ে কি মনে রাখবেন, কোথাও যদি যে আপনার র বা এর বা কোথাও যদি আপনার কি কোনো বিভক্তি যদি লোপ না পায়, আমি আবার বলতেছি বিভক্তি যদি হইতেছে গিয়ে কি লোপ না পায় তখন সেটা হইতেছে গিয়ে কি সমাস হয়, তখন সেটা হইতেছে গিয়ে কি বলবে, তখন সেটা অলুক সমাস। যদি হইতেছে গিয়ে কি বিভক্তি লোপ না পায় তখন সেটা কি সমাস? অলুক হইতেছে গিয়ে কি সমাস। বলতো সোনার তরীর ভিতরে এই যে রট আছে এই যে বিভক্তিটা আছে সেই বিভক্তিটা কি লোপ পাইছে? না, এই বিভক্তিটা লোপ পায় নাই, এজন্য সেটা হবে কি অলুক সমাস। এখন তোমার হচ্ছে কি প্রশ্ন যে এটা কোন অলুক সমাস, অলুক চতুর্থী নাকি অলুক ষষ্ঠী? মনে রাখবা এই যে হইতেছে গিয়ে কি সোনার তরী আছে সেটা হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। সোনার তরী কবিতাটি কোন তৎপুরুষ সমাস? অলুক হইতেছে গিয়ে কি ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে গিয়ে কি সমাস। এবার হইতেছে গিয়ে কি দেখো এই যে সোনার তরী কবিতাটা কে লিখছে, সোনার তরী কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ হইতেছে ঠাকুর। সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধব যারাই হইতেছে গিয়ে আমরা আসি তাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং বন্ধু বান্ধবদের কি করবেন, বন্ধু বান্ধবদের একটু হইতেছে গিয়ে মেনশন করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন একটা ভালো ক্লাস হইতেছে গিয়ে পাইতে পারে। এই রবীন্দ্রনাথের ভিতরে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে রবীন্দ্র।
এই রবীন্দ্র শব্দটি হইতেছে গিয়ে কি ওই রবীন্দ্র, এই রবীন্দ্র শব্দটা কি, রবীন্দ্র শব্দটা হলো একটি সন্ধি সাধিত শব্দ। তাহলে রবীন্দ্রনাথকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই, রবি যুক্ত ইন্দ্র সমান সমান কি রবীন্দ্র। তাহলে বিপুল ভোটে সকলে একটু বলেন তো, রবীন্দ্রনাথ এই যে যে শব্দটা আছে সেই রবীন্দ্রনাথ শব্দের ভিতরে যে রবীন্দ্রটা আছে সেই রবীন্দ্র শব্দটা হচ্ছে গিয়ে কি কোন জাতীয় শব্দ, সেটা হচ্ছে একটা সন্ধি সাধিত শব্দ। আর এই যে যে সন্ধি সাধিত শব্দগুলো আছে সেই সন্ধি সাধিত শব্দগুলোর ভিতরে যেটা ভাঙলে কি পাওয়া যায়, রবি যুক্ত হচ্ছে গিয়ে কি ইন্দ্র। এর ভিতরে রবি মানে কি, রবি মানে হচ্ছে গিয়ে কি সূর্য, আর ইন্দ্র মানে কি, ইন্দ্র মানে দেবতা। তার মানে কি সূর্যের যেই দেবতা আছে তাকে বলা হয় রবীন্দ্র। বা বাচ্চারা সকলে কি আমরা বুঝতে পারছি? তাহলে রবীন্দ্রনাথের ভিতরে বা রবীন্দ্রের ভিতরে কাকে বলে, বলছে সূর্যের যে দেবতা তাকেই বলা হবে গিয়ে কি রবীন্দ্র। এবার একটু হচ্ছে গিয়ে কি সকলে খেয়াল করে দেখেন, এই যে যে রবীন্দ্রনাথ আছে সেই রবীন্দ্রনাথের একটা কি আছে, একটা হচ্ছে গিয়ে কি ছদ্ম নাম আছে। সেই রবীন্দ্রনাথের ছদ্ম নাম কি, রবীন্দ্রনাথের ছদ্ম নাম হচ্ছে ভানু সিংহ। রবীন্দ্রনাথের ছদ্ম নাম কি, রবীন্দ্রনাথের ছদ্ম নাম হইতেছে ভানু সিংহ। তাহলে ভানু মানে কি, ভানু মানে হইতেছে গিয়ে কি সূর্য, আর সিংহ মানে কি, সিংহ মানে হইতেছে গিয়ে কি সিংহ। তার মানে কি সূর্যের যে সিংহ তাকেই বলা হয় কি আপনার রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা কি বলছে, অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবিতার একজন প্রাণ পুরুষ। 1861 খ্রিস্টাব্দের 7ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। সকলে একটু হচ্ছে গিয়ে কি নিচে তাকান, রবীন্দ্রনাথ যেই সময় জন্মগ্রহণ করছেন বা রবীন্দ্রনাথ যেই সময়ের ভিতরে আপনার কি করছে, আপনার হচ্ছে গিয়ে কি কবিতা লিখছে, সেই যুগকে কোন যুগ বলা হবে বাচ্চারা, সকলে একটু আমরা কমেন্ট করে জানাবো। সেই যুগকে বলা হবে রবীন্দ্র যুগ। তাহলে রবীন্দ্রনাথ যেই যুগে আপনার কি করছে জন্মগ্রহণ করছে বা যেই যুগে লেখালেখি করছে সেই যুগকে কি বলবে, সেই যুগকে বলবে হইতেছে রবীন্দ্র যুগ। আচ্ছা, মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবিতার মূল সুর। সকলে একটু লিখে রাখেন, সকলে একটু লিখে নেয় যে সোনার তরী কবিতার মূল সুর কোনটির, বলছে সোনার তরী কবিতা হচ্ছে মানব ধর্মের জয়। তার মানে কি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল কিছু বাদে কোন ধর্মের জয় হবে, জয় হবে মানব ধর্মের। তাহলে মানব ধর্মের জয় এবং সৌন্দর্যের মাধ্যমে সে রোমান্টিসিজম প্রকাশ করছে এই কবিতার মূল সুর, মানে সোনার তরী কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবার একটু দেখেন, এই যে যে রবীন্দ্রনাথ আছে সেই রবীন্দ্রনাথকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। বাংলা ছোট গল্পের কি, বাংলা ছোট গল্পের জনক। তাইলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে বাংলা ছোট গল্পের জনক কে, তখন আমরা বলবো যে বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে যে গল্প আছে এবং ছোট গল্প আছে এই দুইটার ভিতরে পার্থক্য আমরা গত ক্লাসে পড়াইছিলাম, একটু মনে করে দেখেন। গল্প মানে কি, গল্প মানে এন্ডিং বা শেষ থাকবে। ছোট গল্প মানে কি, ছোট গল্প মানে হচ্ছে কি তার শেষ থাকবে না। এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। কথাটা কি বুঝতে পারছি? তাহলে কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। বলছে তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎস, বিশ্ব পরিব্রাজক। সকলে একটু দেখেন, বিশ্ব পরিব্রাজক মানে কি, বিশ্ব পরিব্রাজক মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রাভেলার। আমি আপনারা বলতেছি বিশ্ব পরিব্রাজক মানে কি, বিশ্ব পরিব্রাজক মানে হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রাভেলার। মানে কি আমরা অনেক সময় বিভিন্ন প্রকার যে হইতেছে কি ব্লগ আছে সেই ব্লগগুলোর ভিতরে দেখি যে মানুষ বিভিন্ন দেশে যায় ঘুরে, তার মানে কি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাগুলো ঘুরে। রবীন্দ্রনাথ অনুসন্ধিৎসু মানে জানার আগ্রহ নিয়ে সে কি করতো, বিভিন্ন জায়গার ভিতরে ঘুরতো।
তারপর কি বলছে, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক, নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও বিশ্ব ভারতী নামে বিশ্ববিদ্যালয়ের তিনি সাত্ত্বিক ও প্রতিষ্ঠাতা। তাহলে সকলে একটু লিখে নেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বাচ্চারা সকলে একটু কমেন্ট করে জানাবো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে কি প্রতিষ্ঠা করেন? তাহলে কি হবে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব ভারতী পত্রিকা প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি কোন পত্রিকা প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর হইতেছে কি বিশ্ব ভারতী পত্রিকা হইতেছে কি প্রতিষ্ঠা, সরি পত্রিকা বলে বিশ্ববিদ্যালয়। তাহলে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বা রবীন্দ্রনাথের উৎসাহিত বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বভারতী। আবার যদি আমাকে এইভাবে প্রশ্ন করা হয় যে কোন বিশ্ববিদ্যালয়ের সাথে রবীন্দ্রনাথ সংযুক্ত ছিলেন, তাহলে সেটাও কি হবে? সেটাও হবে বিশ্বভারতী। তারপর মাত্র 15 বছর বয়সে প্রথম কাব্য বনফুল তার প্রকাশিত হয়। সকলে একটু লিখে রাখেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে তার সর্বপ্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করে? রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে সর্বপ্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করে। এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, এইভাবে প্রশ্ন আসতে পারে, বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম কত বছর বয়সে প্রকাশ করে? উত্তর হবে 15। আবার যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? সেটা হবে বনফুল। তারপর আবার যদি বলে 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন হইতেছে কাব্যগ্রন্থ রচনা করেন, তাহলে সেটাও কি হবে? সেটাও হবে বনফুল। তারপর দেখেন, গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সংস অফ অফারিংস গদ্যের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। দেখেন এই লাইনের মাধ্যমে কত কিছু আপনার শিখাইছে। আমরা অনেক সময় দেখি যে ডাব্লিউবি ইয়েটস, সেই ডাব্লিউবি ইয়েটস কে বলা হয় যে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক। না, আপনার হচ্ছে কি বলা আছে যে আমাদের যে হইতেছে কি রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ কি করছিল? সেই রবীন্দ্রনাথ লন্ডনে যাইতে চাইছিল। তো লন্ডনে যাওয়ার সময় সে যখন বাংলায় আসছে, মানে আমাদের বাংলাদেশে আসছে, তখন সে আমাশয় ধরা পড়ছে। তখন সে পদ্মা নদীতে নৌকা নিয়ে সে কি করতো? আপনার হচ্ছে গিয়ে কি ঘোরাফেরা হইতেছে গিয়ে কি করতো? সে পদ্মা নদীতে নৌকা নিয়ে যখন ঘোরাফেরা করতেছিল, তখন সে এই গীতাঞ্জলি কাব্যটা অনুবাদ করছে। আর এই ডাব্লিউবি ইয়েটস সে কি করছে? ডাব্লিউবি ইয়েটস শুধুমাত্র এই গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লিখছে। সকলে একটু লেখেন যে গীতাঞ্জলি কাব্যের ভূমিকা কে লেখে? গীতাঞ্জলি কাব্যের ভূমিকা কে লেখে? গীতাঞ্জলি কাব্যের ভূমিকা লেখে ডাব্লিউবি ইয়েটস। এই ভূমিকা ছাড়া আর কোনো কিছুই কিন্তু ডাব্লিউবি ইয়েটস লেখে নাই। তাহলে আমাকে যদি বলে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক কে, তাহলে এটাও কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলে গীতাঞ্জলি কাব্য রচনা কে করছে, তাহলে এটাও হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলে এই যে গীতাঞ্জলি যে কাব্যটা আছে, সেই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি ভূমিকাটা, মানে প্রত্যেকটা বইয়ের উপর কিছু ভূমিকা থাকে না, সেই ভূমিকাটা হচ্ছে কে লিখছে, সেটা হবে ডাব্লিউবি ইয়েটস। এবার দেখেন, আপনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর আপনার নোবেল পুরস্কার পাইছে কত সালে? নোবেল পুরস্কার পাইছে হচ্ছে কি 1913 সালে। তাহলে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায় কত সালে? 1913 সালে। এবার দেখেন এশিয়া মহাদেশের ভিতরে সর্বপ্রথম নোবেল পুরস্কার পাইছে কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বলেন, যদি বলে সোনার তরী কবিতাটি সর্বপ্রথম নোবেল পুরস্কার পায় কত সালে? বলবো হচ্ছে কি সোনার তরী কবিতা, মানে গীতাঞ্জলি কবিতা। তাহলে কি হবে সেটা? 1913 হচ্ছে কি সালে। আবার যদি বলে এশিয়া মহাদেশের ভিতরে সর্বপ্রথম আপনার নোবেল পুরস্কার কে পাইছে, তাহলে সেটাও কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখেন, মানুষের সোনার তরী চিত্রা খনিকা বলাকা পুনশ্চ জন্মদিনে শেষ লেখা, তার হচ্ছে কি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এইটা একটু সকলে নিচে হচ্ছে কি দাগ দেন, শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? শেষ লেখা। সকলে একটু লিখে নেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। তারপরে কাব্য নাট্য বিসর্জন আর এটা কি চিত্রাঙ্গদা, বিষয় হচ্ছে কি একটু লেখা রেখেন।
বিসর্জন এবং চিত্রাঙ্গদা কি? কাব্যনাট্য। কাব্যনাট্য কোনটা? নাটক, কিন্তু নাটকটা কি আপনার কবিতার মতো হচ্ছে গিয়ে কি আপনার কি করা হয়, সংলাপগুলো বলা হয়। যেমন আপনারা কি অনেক সময় পুঁথি দেখছেন, পুঁথি পড়া, সে পুঁথি পড়ার ভিতরে বলে শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়া মন, বেহুলারি কথা আজি করিব বর্ণন। তাহলে দেখেন এইখানে সে কি করছে, একটা গল্প বলতেছে, সে কিন্তু গল্পটা সে কবিতার আকারে বলতেছে। ঠিক একই রকম ভাবে যদি নাটককে কবিতার আকারে বলা হয় তখন তাকে কি বলবে? কাব্যনাট্য। আর রবীন্দ্রনাথের কাব্যনাট্যের নাম কি? বিসর্জন আর চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথের কাব্যনাট্যের নাম কি? বিসর্জন আর চিত্রাঙ্গদা। সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং এইচএসসি 2025 এবং 26 ব্যাচের যে সকল স্টুডেন্ট আছেন তাদের জন্য আপনারা কি আপনারা হচ্ছে কি ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আর এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমাদের একটি অলরাউন্ডার ব্যাচ 2.0 চলতেছে। তো সেই অলরাউন্ডার ব্যাচ 2.0 তে আপনারা সকলে হইতেছে কি করবেন, একটু হইতেছে ভর্তি হয়ে যাবেন। তাহলে দেখবেন আমরা এর থেকে আরো ভালো করে পড়াবো। আপনাদেরকে তো জাস্ট মনে করেন যে একটু ঝালোয়া মানে জালকা দিতেছি যে আমরা কিভাবে পড়াবো আর কি, বুঝতে পারছি। তারপর দেখেন বলছে কি জানি লাগলো, আচ্ছা, কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী ভিন্ন স্বাদের হচ্ছে কি রচনা। 1941 সালের 7ই আগস্ট তার জীবন অবসান ঘটে। আচ্ছা, মুজাহিদ ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভালো ভাই, ক্লাসটা একটু শেয়ার করে দেন। আর কি জানি বললাম, ক্লাসটা শেয়ার করে দেন। আর হচ্ছে গিয়ে কি পড়াটা দেখেন। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কি দেখেন, আমরা একটু পড়াই বুঝে দেখেন। বলছে গগনে গরজ মেঘ ঘন বর্ষা, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাই ভরসা। আমরা একটু বুঝার চেষ্টা করি এই লাইনের প্রত্যেকটা লাইন বাই লাইন। বলছে গগনে গরজ মেঘ, তাহলে গগন মানে কি? গগন মানে হইতেছে গিয়ে কি আকাশ। গরজে, গরজ মানে কি? গরজে মানে হইতেছে গিয়ে কি ডাকে। মেঘ, ঘন বর্ষা, তাহলে এই যে বর্ষাটা আছে মানে কি ঘোর বর্ষাকাল। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে হচ্ছে কি বিপদ অতি সন্নিকটে। মানে মানুষের যে শেষ বয়স থাকে, সেই শেষ বয়সে মানুষ যে কোনো সময় মারা যাইতে পারে, যে কোনো সময় তার জীবন অবসান হইতে পারে। এইটা দিয়ে একটা মেটাফোর বোঝানো হয়েছে আর কি, বুঝতে পারছেন? যে গগনে গরজ মেঘ ঘন বর্ষা। তারপর বলছে কুলে একা বসে আছি নাহি ভরসা। তাহলে লেখক কোথায় বসে আছে? লেখক বসে আছে কুলে, মানে কি তীরে। জীবনের শেষ মুহূর্তে লেখক বসে আছে, কোনো কি নাই, কোনো হইতেছে ভরসা নাই জীবনের শেষ মুহূর্তে। এবার দেখেন এইখান থেকে একটু পড়াই, সকলে একটু বলেন তো। কুলে একা বসে আছি নাই ভরসা, আলোচ্য বাক্যের ভিতরে এই যে কুল আছে, সেই কুলটা কোন সমাস? বাচ্চারা বলছে কুলে একা বসে আছি নাই ভরসা। তাহলে এই যে কুলটা আছে, সেই কুলটা হইতেছে কি কোন সমাস? বাচ্চারা এই কুলটা হইতেছে কি কোন সমাস হবে? সকলে একটু মনে রাখবেন। যদি কোনো একটি শব্দ দিয়ে স্থান, তারপর হচ্ছে গিয়ে কি কাল, আরেকটা যদি বিষয় বুঝায় তাহলে সেটা সারা জীবন অধিকরণ কারক। তাহলে কোন একটি শব্দ দিয়ে যদি স্থান, কাল এবং বিষয় যদি বোঝায় তাহলে সেটা সারা জীবন হচ্ছে গিয়ে কি কোন কারক? সারা জীবন অধিকরণ কারক। তাহলে বলেন লেখক কোথায় বসে আছে? লেখক কুলে বসে আছে। তাহলে কুল মানে হইতেছে গিয়ে কি নদীর কিনারা, তাহলে একটা স্থানের নাম বুঝাইছে। তাহলে এই স্থানটা কি? এই স্থানটাও হবে একটি অধিকরণ কারক। স্থানটা কি কারক? স্থানটা হচ্ছে অধিকরণ কারক। আবার দেখেন বলছে গগনে গরজ মেঘ ঘন বর্ষা। বলেন তো মেঘ কোথায় ডাকতেছে? মেঘ কোথায় ডাকে? মেঘ হচ্ছে গিয়ে কি ডাকতেছে কি গগনে মানে আকাশে। তাহলে এটা দিয়েও কি বোঝাইছে? একটা স্থান হচ্ছে গিয়ে কি বোঝাইছে। তাহলে এই যে গগনটা আছে, সেই গগনটাও একটা কি কারক? গগনটাও একটা অধিকরণ কারক। তারপর দেখেন কি বলছে, সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। ইউটিউব থেকে যারা আমাদের হচ্ছে গিয়ে ক্লাসটা দেখতেছেন, আমাদের চ্যানেলগুলা সকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমরা যে হচ্ছে গিয়ে ক্লাসগুলো আপলোড করব তো তখন যেন আপনারা ক্লাসগুলো দেখতে পারেন। এবার দেখেন
কি বলছে? বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এবার একটু বলেন, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। বাচ্চারা বলেন তো, এটা দিয়ে আধিক্য বুঝাইছে নাকি ন্যূনতা বুঝাইছে? আধিক্য মানে কি? আধিক্য মানে হচ্ছে গিয়ে কি বেশি, ন্যূনতা মানে কি? ন্যূনতা মানে হচ্ছে গিয়ে কি কম। তাহলে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এটা দিয়ে কি কম বুঝাইছে নাকি বেশি বুঝাইছে? বাচ্চারা দ্রুত কমেন্ট করবে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এটা দিয়ে কি আপনার কম বুঝাইছে নাকি বেশি বুঝাইছে? মনে রাখবেন, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, তাহলে এটা দ্বারা কি, এটা দ্বারা হচ্ছে গিয়ে কি বেশি বুঝাইছে। তাহলে আমাদের যদি এটা প্রশ্ন থাকে যে এটা দিয়ে কি আধিক্য বুঝাইছে নাকি ন্যূনতা বুঝাইছে, তাহলে আমরা উত্তর দিব কোনটি? উত্তর দিব হচ্ছে গিয়ে কি আধিক্য। এবার হইতেছে গিয়ে কি দেখেন, আপনাকে অনেক সময় এটা থেকে ব্যাকরণের প্রশ্ন আসে। কি কি বলছে? রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এটা দিয়ে তোমাকে আরেকটা পদের ভিতরে এটা কোন পদ বুঝাইছে মনে রাখবেন। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এটা হলো একটা নির্ধারক বিশেষণ। কি বিশেষণ? নির্ধারক বিশেষণ। এবার দেখেন, এই যে নির্ধারক বিশেষণ আছে, সেই নির্ধারক বিশেষণটা কি? নির্ধারক বিশেষণটা হচ্ছে একটা মডিফায়ার। আপনাদের হচ্ছে গিয়ে কি ইংরেজি স্যারে অন্তত অবশ্যই আমাদের পড়াইছে, আমাদের গাজী স্যার আছে, সেই গাজী স্যার হচ্ছে গিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় উনি 12 মানে 12তম হয়েছে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে সাবজেক্ট আপনার ল ডিপার্টমেন্ট মানে আইন অনুষদ, সে আইন অনুষদের এবং একজন হচ্ছে গিয়ে কি গর্বিত সদস্য। তো উনি আপনাদেরকে পড়াবে মডিফায়ার জিনিসটা কি। মডিফায়ার জিনিসটা হচ্ছে যেটা দিয়ে নির্ধারণ করা হয়। তাহলে বলা আছে দেয়ার আর মেনি পিপল ইন দ্য ক্রাউড, তার মানে কি ভিড়ের ভিতরে অনেক মানুষ আছে। তাহলে বলেন তো কোন শব্দ দিয়া নির্ধারণ করছে, কোন শব্দ দিয়া মডিফাই করছে যে এখানে মানুষ কয়টা? মেনি। তাহলে এই মেনিটা হলো কি একটা মডিফায়ার। বলছে এ প্যান, তাহলে কি প্যান কয়টা? প্যান হলো একটা। তাহলে এই যে এডা যে আছে, সেই এডাও কি? এটা হলো একটা মডিফায়ার। কথা কি বুঝতেছেন? মানে যেই সকল শব্দ দেয়া নির্ধারণ করা হয় যে এখানে কয়টা আছে, সেই সকল শব্দগুলোকে বলে কি নির্ধারক বিশেষণ। তাহলে একটু বলেন তো, এই যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশি দিয়ে কি বুঝাইছে? বেশি হচ্ছে গিয়ে কি বুঝাইছে। তাহলে এটা কি হবে? ভাইয়া আপনি ঢাবির কততম হচ্ছে গিয়ে কি ব্যাচ? আমি হইতাছি গিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 ব্যাচ, বহুত আগের। হ্যাঁ, আমি 8 বছর 9 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করছি। আমি হলাম কবি জসীমউদ্দিন হল 231 নাম্বার রুমে হচ্ছে গিয়ে কি ছিলাম। যারা হইতেছে গিয়ে কি যাবেন, আমার কবি জসীমউদ্দিন হলের নুডলস খুব বিখ্যাত। গিয়ে দেখবেন যে রব্বাই নামে একটা বুড়া লোক আছে, চাঁদপুর বাসা, রব্বাইয়ের দোকানতে খাইতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে কি কবির ভাই আছে, কবির ভাই এই সেলুনের পাশে হচ্ছে জয়নাল ভাইয়ের দোকান আছে, আপনারা যাই একটু খাই আসবেন। হ্যাঁ, আমার হলে সকলকে আমন্ত্রণ, আমার হলে, যদিও আমি হলে থাকি না এখন, আপনারা খাই আসবেন। তারপর দেখেন কি বলছে, বলছে বড়া নদী খুঁড়ো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। বলছে বড়া নদী খুঁড়ো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এই যে ধানটা যে আছে, সেই ধান মানে কি? সেই ধান মানে হচ্ছে সৃষ্টিকর্ম। সেই ধান মানে কি কর্ম? ধান মানে হচ্ছে গিয়ে কি সৃষ্টিকর্ম। বলছে এই যে ভরা নদী আছে, মানে আমাদের যে জীবনটা আছে, সেই জীবনটা হচ্ছে গিয়ে কি খুবই কষ্টের। মানে এই যে জীবনে কোনোদিন কি আপনি সুখ পাইছেন? আপনি মনে করছেন এসএসসি পরীক্ষার পরে যে একটা ঘুম দিব, মনে করছেন কলেজে ওইটা বড় ভাইরা কত মজা করছে, আমি কত মজা করবো, কিন্তু আসলে কি মজা করতে পারতেছেন না। তাহলে বলছে কি ভরা নদী খুঁড়ো ধরা, কথাটা কি বুঝতেছেন? তাহলে কি করলো? এই যে হচ্ছে কি বড়া নদী, বলছে আমি সৃষ্টিকর্ম অর্জন করতে করতে আমার জীবনের শেষ হয়ে গেল। এতটুকু কি সকলে বুঝতে পারছেন? এতটুকু সকলে বুঝতে পারলে বা এতটুকু হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে ফেললে আমরা হচ্ছে কি পরের স্লাইডে যাব। তারপর একটু দেখেন এখানে কি বলছে। বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে হচ্ছে গিয়ে কি খেলা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে হইতেছে গিয়ে কি খেলা। তাহলে একটু বোঝার চেষ্টা কর, একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? একখানি ছোট ক্ষেত বলতে বোঝানো হয়েছে মানুষের জীবন। একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে বাচ্চারা? একখানি ছোট ক্ষেত বলতে মানুষের জীবনকে বোঝানো হয়েছে। এবার বলেন মানুষের জীবন কি বড় নাকি ছোট?
বাচ্চারা, মানুষের জীবন কি বড় নাকি ছোট? মানে আমাদের এই যে পুরো জীবনটা, আয়ুষ্কালটা আছে, এটা কি এটা ছোট? তাই লেখক বলছে একখানি ছোট ক্ষেত। আবার দেখেন, আবার যদি এটা থেকে আমরা একটা মানে ঘুরে ফিরে যদি প্রশ্ন করি যে মানুষের জীবনকে সোনার তরী কবিতায় লেখক কোন বিষয়ের সাথে তুলনা করছে, তাহলে আমরা বলবো মানুষের জীবনকে সোনার তরী কবিতায় লেখক ছোট ক্ষেতের সাথে তুলনা করছে। কিসের সাথে তুলনা করছে? ছোট ক্ষেতের সাথে। তারপরে কি আমি একলা, বলেন তো মানুষ তার জীবনে কি কোনোদিন দোকলা হয়? ওই যে হচ্ছে কি একটা মজার ডায়লগ আছে না, আসছি একলা যাইবো একলা, মাঝখানে কিছু টুট টুট পোলার লগে দেখা আছে না, এরকম। তো এরকম আর কি বলছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এবার দেখেন এই বাঁকা জল বলতে আসলে কি বোঝানো হয়েছে? ভাইয়া বাচ্চা বলবেন না, ইন্টারমিডিয়েটে পড়ি। ওই বেটা, ইন্টারমিডিয়েটে পড়ানোর সময় রাবেয়া নামে একটা মাইয়া আছিল বেটা আমার কলেজে, ওরে থাপড়াইছি বেটা, বুঝছস? আমরা তো বেটা ইন্টারমিডিয়েট বলে অন্তত ফিরছি বেটা, বড় হবি তো বিশ্ববিদ্যালয়ে পাস করার পরে, এখন কি তোরা কি বড় হবি নাকি? দেখেন বলছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটা তাহলে কি বোঝানো হয়েছে? বলছে বিপদ বিপদ সংকুল, বিপদ সংকুল এরিয়া বা বিপদ সংকুল স্থান বা বিপদ সংকুল জায়গা। বলছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, তাহলে আমাদের এই জীবনের প্রত্যেকটা জায়গায় বিপদ। বলেন কখনো সঠিক নাকি ভুল? রোজার সময় বলে যখন হইতেছে গিয়ে কি আপনি শীতের সময় মনে করছেন যে গরমকাল আইলে পুরা চরম লেভেলের একটা ঘুম দিব, কিন্তু আপনি ঘুমাইতে পারেন নাই। আবার গরমকাল আসছে, আপনি মনে হইব হায় হায় রে কবে যে শীত আইবো, কবে যে একটা ঘুম দিতে পারবো। তাহলে আমাদের জীবনটা আর কি? জীবনটা বিপদ সংকুল। তাহলে আমরা একটু স্লাইডটা চেঞ্জ করি। হ্যাঁ, আপনারা সকলে একটু ক্লাসটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমার মনে হয় না আপনাদের ক্লাস ভালো লাগতেছে, কারণ যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত। রোজার মাসে রোজা রেখে কষ্ট করে স্যাররা ক্লাস নেয়, কিন্তু আপনারা ক্লাসটা শেয়ার করেন না। আখিরাতের দিন কিয়ামতের ময়দানে এর বিচার হবে, মনে রাখিস। এবার দেখেন কি বলছে। বলছে পরপারে দেখিয়া খা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। নিচে তার সকলের তোমরা দেখবা যে অনেক সময় আমাদের বোর্ড প্রশ্ন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসে যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে। আমরা বলতেছি অনেক সময় দেখবা যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা হইতেছে কে কি আপনার অন্যান্য জায়গায় হচ্ছে কে কি প্রশ্ন বলে যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখবো সোনার তরী কবিতায় হচ্ছে গিয়ে কি আপনার প্রভাত বেলার কথা বলা হয়েছে। ভাইয়া জিকে কি বই পড়বো এন্ড কিভাবে হচ্ছে গিয়ে কি পড়বো? আচ্ছা, এটা বাংলা ক্লাস চলতেছে। জিকের জন্য আমাদের হচ্ছে গিয়ে কি ডিউটিভার্সের ফেসবুক পেজে নক দিবেন। আমাদের হচ্ছে গিয়ে কি জয়নাল স্যারের একটা ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ বই আছে। কথাটা কি বুঝতেছেন? ওইটা আমি যতটুকু আমি জানি না, সত্য মিথ্যা মানে হইতে পারে, কি যেন দাম উঠবস করতে পারে। 100 টাকা মনে হয়, আমি যতটুকু জানি 100 টাকা হইতে পারে। তো এইটা কি করবেন, আপনার 3 থেকে 4 মাস আপনি সেখানে কি পাবেন, আপডেট হচ্ছে গিয়ে কি পাবেন, বুঝতে পারছেন? তো সেই জয়নাল স্যার হইতেছে গিয়ে কি সেই জিকে বইটা আপনারা কিনে নিতে পারেন। যেই বাইরে থেকে আপনি 30 টাকা 40 টাকা করে আপনি যে জিকে সাম্প্রতিক গুলা পাবেন, সেই সাম্প্রতিক গুলাই প্রত্যেক মাসে কিনলে আপনার 120 টাকা লাগতো, সেটা আপনার জয়নাল স্যার 100 টাকা দিতেছে। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু খেয়াল করে রাখবেন। তাহলে বলছে পরপারে দেখিয়া কা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। বলছে লেখকের এই ইহ জীবনের আপনার কি আপনার হচ্ছে গিয়ে কি শেষ, মানে ইহ জীবনটা শেষ। তো পরপারে মানে মৃত্যুর পরে তার জীবনটা কি হবে, তার জীবনটা হচ্ছে গিয়ে কি শুরু হবে প্রভাত বেলা, মানে শুরু হবে, সেটাই হচ্ছে গিয়ে কি এখানে বোঝানো হয়েছে। তারপর দেখেন এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, মনে হয় আগে এই জীবন যে এই পারেতে মানে ইহকালের জীবনে, এই ছোট জীবনে মানুষ কি, মানুষ হচ্ছে একা। বলছে গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় সিডি উহারে। তাহলে দেখেন গান গেয়ে তরিবে কে আসে পারে, এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে হচ্ছে কি কি সময়
এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে হচ্ছে কি সময়, অর্থাৎ আপনার যে সময়টা আছে সেই সময়টা এই গান গেয়ে তরিবে হেলায় ফেলায় কি করবে, হেলায় ফেলায় আপনার কি চলে হইতেছে গিয়ে কি যাবে। তাহলে এই যে একটা জায়গায় কি দেখেন, এই সময়টা আপনি যখন কলেজে সর্বপ্রথম হইতেছে গিয়ে কি ভর্তি হয়েছিলেন, সেই কলেজে আপনি কি করছেন, ভর্তি হয়েছেন, মনে হয়েছে না যে কালকে আপনি কলেজে ভর্তি হয়েছেন, অথচ দেখেন আপনার কলেজ এখন শেষ। কথাটা কি বুঝতেছেন? আমি আবারও বলতেছি, যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদের ডিউ ডিভার্স কর্তৃক আয়োজিত যে অলরাউন্ডার ব্যাচ আছে, সেই অলরাউন্ডার ব্যাচ 2.0 তে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে গিয়ে কি 2.0 তে আপনারা কি করেন, 2.0 তে আপনারা ভর্তি হয়ে যান। তাহলে দেখেন, গান গেয়ে তরিবে কে যায় পারে, এটা দ্বারা কি বলে সময় বোঝানো হয়েছে। তারপর দেখেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। তারপর দেখেন, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। বলছে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, বলেন সময় যে চলে যায় সেই সময় কি কারোর জন্য ওয়েট করে? আমাদের টিউটিভার্সের আজকে অলরাউন্ডার ব্যাচে ক্লাস ছিল, সেই 11টা থেকে এখন 2টা পর্যন্ত আমরা কি করতেছি, ক্লাস নিতেছি। আর আপনি ক্লাসটা শেয়ার করতেও আপনি কি পাইতেছেন, আপনি হচ্ছে গিয়ে কষ্ট পাইতেছেন। তাহলে আপনি চিন্তা করেন, আপনার সময়গুলো এরকম হেলায় ফেলায় ভাবে কি হয়ে যাবে, চলে যাবে, তখন আপনি খোঁজ পাবেন না। দেখে যেন মনে হয় চিনি উহারে। তারপর দেখেন হচ্ছে গিয়ে কি লেখক কি বলছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এবার দেখেন, বারেক, বারেক মানে কি, বার যুক্ত হচ্ছে গিয়ে কি এক, বারেক, এটা হচ্ছে একটা সন্ধি সাধিত শব্দ। মানে বলছে কই ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, মানে সে সময়কে ডাকতেছে যে হে সময় তুমি কি করো, কই যাও বাবা, একটু এদিকে আসো। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, তোমার যে সময়ের যে নৌকাটা আছে সেই সময়ের নৌকাটা একটু থামাও। বলতো, সময়ে যতই তুমি সময়ের ঘুষ দাও, যতই তুমি সময়ের আদর যত্ন করো, শালীর মর্যাদা দাও, যে আমার সময় কি তোমার জন্য ওয়েট করবে? না, সময় কোনোদিন তোমার জন্য ওয়েট করবে না। তাহলে বলছে দেখো, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে হচ্ছে গিয়ে কি এসে। তাহলে তুমি হচ্ছে কি দেখো, বলছে যেও যেথা যেতে যাও, মানে হে সময় তুমি যেখানে খুশি সেখানে গিয়ে কি চলে যাও, কোনো সমস্যা নাই, যারে খুশি যারে দাও, তোমার এটা হিসাব। শুধুমাত্র তুমি আমার এই যে সোনার ধান আছে সে সোনার ধানগুলা নিয়ে যাও। তুমি চিন্তা করো, আমাদের এই যে হচ্ছে গিয়ে কি চাকরি হচ্ছে না, আমরা এই যে হচ্ছে গিয়ে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারতেছি না, এই যে আমরা হইতেছি গিয়ে কি ভালো রেজাল্ট করতে পারতেছি না, তাহলে এগুলো কি, এগুলো আমরা সময়কে বলতেছি। আমাদের কি এখন মনে হয় না, হাই রে ইন্টারমিডিয়েটে, সরি ইন্টারমিডিয়েট বলে মেট্রিকে যদি আরেকটু ভালো করে পড়তাম তাইলেই তো কোপায় দিতে পারতাম, ইস আমাদের যদি সেই সময়টা আরেকবার হচ্ছে গিয়ে কি দিত, এরকম বলে না? তো এরকম অনেক সময় আমরা কি করি, যে সময় গেলে আফসোস করি। এজন্যই লালন শাহী বলেছেন, সময় গেলে সাধন হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে কি দেখেন, বলছে যত চাও তত লাও তরণী পড়ে। এই তরণী মানে কিন্তু বেডি না, ঠিক আছে, এই তরণী মানে কি, এই তরণী মানে হচ্ছে কি নৌকা। লেখক বলছে যে আমার ধান মানে আমার সৃষ্টিকর্ম এত পরিমাণে আছে, তুমি যত চাইতে পারো, যত নিতে পারো, তুমি সব নিতে পারবা। তারপর দেখো বলছে আর আছে আর নাই দিয়েছি ভরে। বলছে আমার এই ধানের ভিতরে, সরি আমার যতগুলো হচ্ছে কি সৃষ্টিকর্ম আছে সবই আমি তোমাকে কি করব, ভরে দিয়ে দিব, মানে সাজায়া দিয়ে হচ্ছে কি দিব। তারপর দেখেন কি বলছে, দেখেন কি বলছে, বলছে এত কাল নদী কুলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা পড়ে। এই যে হইতেছে গিয়ে কি লাইনটা আছে না, এই লাইনটা না খুবই কষ্টের একটা লাইন, বুঝছো? এই লাইনটা খুবই কষ্টের। তোমরা যদি এটা মানে এখন বুঝবা না আর কি, তোমরা তো এখন রঙিন দুনিয়ার অংশ বিশেষ, মানে নতুন কলেজে উঠছো বা কলেজ হচ্ছে গিয়ে কি 2 বছর পার হইছো, যখন আমাদের মতো এজে আসবা, মানে 25-26 বছর যখন হচ্ছে গিয়ে তোমার বয়স হবে,
তখন তুমি হইতেছে গিয়ে কি বুঝতে পারবা। বলছে এতকাল নদী কূলে, বলছে এটা দ্বারা কি বলেছে, এটা একটা মেটাফোর তোমাকে দিছে। বলছে এতকাল নদী কূলে এই জীবনে যাহালয়ে সিনু ভুলে, যা অর্জন করছিলাম ভুল করে, সকলে দিলাম তুলে, বাবারে সব তরে আমি দিতেছি থরে বিথরে, আমারে লহ তুমি করুণা করে, তারপরও তুমি আমারে কি করো, আমার হচ্ছে গিয়ে কি নেও। তুমি চিন্তা করো তো, আমি 50 কোটি টাকা কামাইছি। কত কোটি টাকা কামাইছি? 50 কোটি টাকা। হঠাৎ করে আমার এত একটা রোগ হইলো, আমি বিনা চিকিৎসায় মারা গেলাম। তাহলে তুমি বলো তো, আমার এই 50 কোটি টাকার কোনো দাম আছে? কোনো দাম আছে? কোনো দাম নেই। আবার তুমি হইতেছে গিয়ে কি খেয়াল করো তো, আচ্ছা আবার হচ্ছে গিয়ে কি খেয়াল করে দেখো তো, যে আমি অনেক বড় বাংলাদেশের প্রেসিডেন্ট বা বাংলাদেশের হচ্ছে গিয়ে কি রাষ্ট্রপতি, কিন্তু আমি সাপের কামড়ে মারা গেলাম। তাহলে জীবনটা কত কষ্টের না। তাহলে বলছে যে এই পৃথিবীতে তুমি যা কিছু অর্জন করো সব ভুল, সবই হইতেছে ফাও। মানে এই যে তুমি এইচএসসি পরীক্ষার রেজাল্টের হইতেছে গিয়ে কি চিন্তা ভাবনা করো যে আমি এ প্লাস পাবো বা এ প্লাস পাবো না, তারপর হইতেছে গিয়ে কি তুমি চিন্তা করো আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে গিয়ে কি ভর্তি হব না। এইটা টোটালি হইতেছে গিয়ে কি পুরো বিষয়টাই একটা ফাও, মানে কি একটা মেটাফোর, বুঝতে পারছি। তারপরে আর কি বলছে, বলছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়াছে হচ্ছে গিয়ে কি ভরি। তাহলে একটু দেখেন, বলছে ঠাই নাই ছোট শিশরি সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে হচ্ছে গিয়ে কি ভরি। মানে লেখক কি করছে, লেখক তার জীবনে এত পরিমাণে ধান অর্জন করছে, মানে এত পরিমাণে সৃষ্টি কর্ম সে হচ্ছে গিয়ে কি অর্জন করছে, সেই সৃষ্টি কর্ম দিয়া তার নৌকা কি করছে, ভরে গেছে। এখন তার নিজেরই কি নাই, বসার জায়গা নাই। বুঝতে পারছি। তারপর দেখেন, বলছে শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পুরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এবার দেখেন, বলছে শ্রাবণ গগন তীরে। এবার একটু দেখেন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। যদি আমাদেরকে বলে যে হচ্ছে কি সোনার তরী কবিতায় কোন মাসের কথা বলা হয়েছে, তাহলে আমরা বলবো সোনার তরী কবিতায় শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। একটু বলেন, সোনার তরী কবিতায় কোন মাসের কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। কিন্তু যদি বলে সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে, তাহলে কি হবে? সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। তারপর দেখেন, শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মানে আপনার জীবনে যেই সকল বন্ধু বান্ধব গুলা আসে, যেই সকল মানুষগুলা আছে, তারা শুধুমাত্রই আপনার কাছে কিসের জন্য আসে? আপনার ধানের জন্য আসে, মানে আপনার সৃষ্টি কর্মের জন্য আসে। যখন আপনার ধান শেষ হয়ে যাবে, সৃষ্টি কর্ম শেষ হয়ে যাবে, তখন আপনি পড়ে থাকবেন কি শূন্য নদীর তীরে, আর সবাই চলে যাবে। তাহলে বলেন, আজকে হইতেছে গিয়ে কি এই যে আমরা ক্লাস নিলাম, সেই ক্লাসটা সকলের কি ভালো লাগছে? যদি সকলের হইতেছে গিয়ে কি ভালো লেগে থাকে, তাহলে আমাদের যেই এইচএসসি 2025 এবং 26 ব্যাচের জন্য যে অলরাউন্ডার ব্যাচ চলতেছে, সেই অলরাউন্ডার ব্যাচ 2.0 তে সকল হচ্ছে গিয়ে ভর্তি হবেন। সেখানে অলরাউন্ডার ব্যাচে আপনার কি বাংলা, তারপর হইতেছে গিয়ে কি ইংরেজি এবং কি আইসিটি, বাংলা ইংরেজি আইসিটি সম্পূর্ণ বই। আমি আবার বলতেছি, বাংলার ভিতরে আমি কি কি পড়াবো? আমি হচ্ছে গিয়ে কি গদ্য পড়াবো, আমি পদ্য পড়াবো, আমি হইতেছে গিয়ে কি ব্যাকরণ পড়াবো, আমি হচ্ছে গিয়ে কি রচনা, সাহিত্য, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এগুলা সব হচ্ছে গিয়ে কি পড়াবো। বুঝতে পারছেন? আর এই যে হচ্ছে গিয়ে কি আপনার গদ্য পদ্য যে আছে, গদ্য পদ্যের ভিতরে আমি কি করতেছি জানেন? আমি করতেছি হচ্ছে গিয়ে কি যে গদ্যের জন্য বই দেখানো ক্লাস একটা,
এমসিকিউ ক্লাস হচ্ছে গিয়ে কি একটা, সিকিউ ক্লাস একটা, অর্থাৎ প্রত্যেকটা গদ্য এবং পদ্যের জন্য আপনি কি পাইতেছেন, আপনি হচ্ছে 3টা করে ক্লাস হচ্ছে গিয়ে কি পাচ্ছেন। কথাটা কি আমি বুঝতে পারছি? এই 3টা ক্লাসের মাধ্যমে আপনি কি হবে, আপনার সমস্ত প্রকার ক্লাস শেষ করে দেওয়া হবে। বুঝতে পারছি? আর এই যে যে ইংরেজি আছে এবং আইসিটি আছে সকল কিছু, আমি আবার বলতেছি, এইচএসসি 2025-26 ব্যাচ যারা আছেন মাত্র 1500 টাকায় আপনারা কি করতে পারবেন, আমাদের এই অলরাউন্ডার ব্যাচ 2.0 তে আপনারা যদি চান আর কি, যদি আমাদের পড়ালেখা যদি হচ্ছে কি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে এই বেটাগো কাছে যদি আমি পড়ি তাহলে আমি টুফুকা রইব, বা 25 ব্যাচেস যারা আছেন, যারা হচ্ছে গিয়ে কি মনে করেন যে এগো কাছে যদি পড়ি তাহলে আমাদের অনেক যে ল্যাকিংস আছে সেই ল্যাকিংস গুলা দূর হবে। তো সকলে একটু ভর্তি হয়ে যান। ভর্তি হতে আমাদের যে হচ্ছে গিয়ে কি ডিউটিভার্সের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে নক দিবেন, অথবা যে ডিউটিভার্সের যে হইতেছে গিয়ে কি ইটা আছে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে হচ্ছে গিয়ে কি আপনারা কল দিবেন, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যা ভর্তি হয়ে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অলরাউন্ডার ব্যাচের ক্লাসরুমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।